সুস্বাগতম সবাইকে। একটা বিষয় নিয়ে বলবো, বহু চর্চিত এই মুহূর্তে, সব থেকে বেশি চর্চিত বিষয়টি, অর্থাৎ আজকে কালীঘাটে দলনেত্রী একটা বিশেষ ডেকেছেন, মিটিং ডেকেছেন বিশিষ্ট বিশিষ্ট নেতাদের নিয়ে, বিশেষত সব এমএলএ এমপি দলের রাজ্য কমিটির লোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই আছেন, সব মিলিয়ে একটা দুর্দান্ত জায়গায় যে মিটিংটা নিয়ে গেলেন। প্রশ্ন হচ্ছে, কেন এই মিটিংটা দরকার ছিল? কি দল তো বাই ইলেকশনে 6টায় জিতেছে, আগে 5টা ছিল, একটা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসছে। তাহলে এত ভালো পারফরমেন্স, লোকসভায় 22টার জায়গায় 29টা হয়েছে, তারপরেও কেন বাই ইলেকশনের পরপরই এই নির্বাচন, এই বিশেষ মিটিং, সভা, এতগুলো শৃঙ্খলা কমিটি, কোথাও কি একটা দলনেত্রীর কাছে একটা খবর পৌঁছাচ্ছিল যে দলটা কার্যত একটা বিভাজনের দিকে যাচ্ছে? আমার তো মনে হয় এটা তো একটা বড় কারণ। যেখানে একজন এমএলএ, দ্যাট ইজ হুমায়ুন কবির, সে বলছে যে এখনই পুলিশ মন্ত্রী করে দেওয়া হোক, উপমুখ্যমন্ত্রী করা হোক, এবং পুলিশের সব দায়িত্ব অভিষেককে দিয়ে দেওয়া হোক। একজন বিধায়ক এই কথা দলের বাইরে বলতে পারেন না, বলার সাহস কোথায় এসে পেল? এটা তো তার দলীয় ব্যাপার। মন্ত্রিসভা কী হবে সেটা তো একমাত্র মুখ্যমন্ত্রী ঠিক করবেন, আর কারো সে নিয়ে কথা বলার নেই। যদি কিছু বলার থাকে সেটা দলীয় মিটিংয়ের ভিতরে সে বলতে পারে, বাইরে বলতে পারে না। তাকে আবার কাউন্টার করতে আমাদের মাননীয় মেয়র এবং মন্ত্রী ফিরহাদ হাকিমকে নামতে হলো। আবার একদল বলছে, অরূপ বিশ্বাসকেও নামতে হলো। আরেক দল বলছে, হঠাৎ করে এটা করলো যে 60 বছরের পরে তারা দাঁড়াতে পারবে না, তাদের দলে আর কোনো কাজ নেই। এটা অভিষেকের মুখ দিয়েও বেরিয়েছে, আরও কারণ মুখ দিয়ে বেরিয়েছে। তারপরে 26-এর পরে কে কবে মুখ্যমন্ত্রী হবেন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অর্থাৎ হঠাৎ কেন অভিষেককে নিয়ে একটা গ্রুপ এভাবে কাজে নামলো? আমরা সবাই জানি যে যাহা মমতা ব্যানার্জি তাহাই অভিষেক ব্যানার্জি। তারা রাতের ডিনার করতে করতে তারা সব আলোচনা করে নেন, সকালের ব্রেকফাস্টে আলোচনা করে নেন। তো তাদের তো কোনো এই বিভাজনের প্রশ্নটা কি আছে? অভিষেক কি কম ক্ষমতা ভোগ করেন না? মুখ্যমন্ত্রী তারপরে অনেকটাই নির্ভরশীল, কারণ মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে। তিনি, তার মতো বয়সে অনেকে ঘরে বসে যায়, কিন্তু তিনি যেহেতু নিজের খুব কৃচ্ছ সাধন করেন, কম খান, কম ঘুমান, এবং শরীরের উপর অত্যন্ত সতর্ক থাকেন, যত্ন রাখেন বলেই তিনি এখনও সারা বাংলা ছুটে বেড়াতে পারেন। এই বয়সে গিয়ে অন্য একটি লোকের পক্ষে যথেষ্ট সেটা করা অসম্ভব। ফলে অনেক জায়গায় বেশি দায়িত্ব নেন 33-34 বছরের তরুণ নেতা,
সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি দায়িত্ব নেন। তাহলে কে মুখ্যমন্ত্রী হবে, কে পুলিশ মন্ত্রী হবে, এইসব কথা নিয়ে বাইরে এই কথাগুলো কেন? ভীষণ অন্যায়। কেন বাইরের কথা এরকম আর? এবং এই লোকসভা নির্বাচনের পরে থেকে এই ব্যাপারগুলো বেড়েছে, এবং বাই ইলেকশনটা নিয়েও তার কাছে কিছু কিছু খবর আছে যে এই প্রার্থী হওয়াটা নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ ভিতরে ভিতরে হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে যারা ক্ষমতায় যাচ্ছে তারা সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন না। আর্থিক ব্যাপারটা তো সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা বলা যাবে না। তা কিন্তু একজন জনপ্রতিনিধি অত্যন্ত, তার প্রধান কাজ হচ্ছে প্রতিদিন সাধারণ মানুষের, লিটিগেন্ট পাবলিকের সঙ্গে যোগাযোগ করা, তাদের ভালো মন্দ দেখা। সেই জায়গায় তাদের কারুর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু অনেক নেতা মন্ত্রীরা তারা খারাপ ব্যবহার করেন, নিজেদের জমিদার ভাবেন, এরকম সব অভিযোগ আমাদের কাছেও এসছে। আমরা সাংবাদিকতা করি, আমাদের কাছেও আসে। কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়। এটা নিয়ে প্রকাশ্যে একটা পরিবারের প্রতিষ্ঠাতা তিনি, এই দলটা তৈরি করেছেন, জীবন বিপন্ন করে তৈরি করেছেন। সেই মানুষটার প্রতি এই ধরনের কথা কেউ বলতে পারে যে তিনি মুখ্যমন্ত্রী, আর একজন উপমুখ্যমন্ত্রী করতে হবে, অমুককে পুলিশ মন্ত্রী করতে হবে, অমুককে এই দায়িত্ব সেই দায়িত্ব, একথা বলার হিম্মত আসে কোথা থেকে? এই চিন্তা ভাবনাটা আসে কেন? কাকে দেখে রাজনীতিতে এসছো সব? কার মুখটা দেখে? কাকে ভরসা করে এসছো? সে তো মুখ্যমন্ত্রী, দলের চেয়ারম্যান। তাকে তার প্যারালাল আর একটা শক্তি দাঁড় করিয়ে দেওয়ার এই যে মানসিকতাটা, এই হিম্মতটা হয় কার এত বড়, কি বলবো, এই চেষ্টাটা কেন? আমার মনে হয় এই সব ব্যাপারগুলোতে মমতা অত্যন্ত সাংগঠনিক দিক থেকে অত্যন্ত চিন্তাশীল এবং অভিজ্ঞতা সম্পন্ন। একটা সময় তো আমরা দেখতাম যখন তিনি ক্ষমতায়ও আসেন, তখন কি হতো? তখন প্রত্যেক নেতার পিছনে তার নিজস্ব লোক লাগিয়ে রাখা থাকতো, কে কী বলে, কী খায়, কীভাবে চলে। এখন হয়তো সরকারে আছেন বলে পার্টি আরও বেশি বড় হয়েছে, তারও দায়িত্ব ডাবল হয়ে গেছে, অতটা পারেন না। কিন্তু তার তো আইবি আছে, তার তো ইন্টেলিজেন্স আছে, তার ইন্টেলিজেন্সরা তাকে ঠিক খবর দিয়ে দেয়। এটা কিন্তু মনে রাখতে হবে। যারা এই লাফালাফি করছেন এরা ঠিক করছেন না, এরা খুব ভুল করছেন। আজকে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি করতে হলো, ভাবা যায়। আর সেই যে বয়স্ক মানুষদের সামনে নিয়ে আসা হলো, চন্দ্রিমা ভট্টাচার্য অত্যন্ত শান্ত, অত্যন্ত বুদ্ধিমতী মানুষ, মহিলা, খুবই মানে আইনজীবী এবং খুবই করিতকর্মা, এবং যে কেউ ফোন করলে তিনি নিজে ফোনটা ধরেন, তো সেক্রেটারিরা ফোন ধরে না। আমি দেখেছি অনেককেই, মানুষ রঞ্জন ভূঁইয়া তাকেও ফোন করেছি, ডাইরেক্ট ধরেছেন। অনেকে আছে তাদের চেলা চামুন্ডারা ধরেন। এসব অনেক ব্যাপার আছে, এইগুলোকে আস্তে 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 সরিয়ে নিতে হবে। বয়স্ক মানুষদের না থাকলে দলে শৃঙ্খলা মান্যতা থাকে না, এটা মনে রাখতে হবে। তাদের বিরোধিতা করার কোনো কারণ নেই। ফলে যাদের মানে দলনেত্রী সম্মান দেন, তুমি কে হে বলার, ও বয়স হয়ে গেছে, অমুক করেছে তমুক করেছে, তুমি কে হে? এই সাহস কোথা থেকে আসে? তোমাকে যেটা বলা হচ্ছে, দল যেটুকু দায়িত্ব দেবে সেইটা সঠিকভাবে, আন্তরিকভাবে তার সঙ্গে
সময় ব্যয় করে সেটা করো, সেটাই তা তোমার কাজ, আর কোনো কাজ নেই। কাজেই সেদিক থেকে এই আজকের এই মানে বৈঠকটা, কালীঘাটের বৈঠকটা খুবই দরকার ছিল, খুবই প্রয়োজনীয় ছিল, খুব দরকার ছিল। অরূপ বিশ্বাস, মলয় ঘটক এরা যথেষ্ট গুরুত্ব পেয়েছেন, বা উচিত, দরকার। তারা প্রথম দিন থেকে আছেন, তারা দলটাকে চেনেন, দলনেত্রীকে চেনেন, কাজটা বোঝেন, তাদের কর্মদক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ফলে অভিষেকও দিল্লিতে তার মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন, সে অনেক জায়গায় অনেকটা দায়িত্ব পেয়েছেন, পেতেই হবে। দিল্লিটা ধীরে ধীরে তো দিদি দিল্লিটা ভালো চেনেন, কাজে তিনি তৈরি করছেন অভিষেককে, যে আগামী দিনে দিল্লিটা দেখার জন্যে অভিষেককে দরকার, ভীষণ দরকার। অত্যন্ত বুদ্ধিমান ছেলে, ভাষা ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি, না হিন্দি বলতে পারেন, সবার সঙ্গে মিশতে পারেন, এবং তার প্রতি দলের প্রত্যেকের একটা বড়দের স্নেহ এবং ছোটদের একটা ভালোবাসা আছে। এই যে একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটাকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আজকের এই মানে মিটিংটা আমার মনে হয়েছে। আমি সুকুমার দেবনাথ, আমার মাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।